আসসালামু আলাইকুম। আমি আল সাব্বির পড়াশোনা করছি বুয়েট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আমি ঢাকা ইউনিভার্সিটিতে আসা এমসিকিউ থেকে ফিজিক্স প্রথম পত্রে নিউটনিয়ান মেকানিক্সের কোশ্চেনগুলো সলভ করব। সেটা হচ্ছে বিগত 2015 থেকে 2023 সাল পর্যন্ত আসা কোশ্চেনগুলো। তো এই ম্যাটটা দেখো, এম ও 2M ভরের দুইটা আয়তাকার বাক্স একটা ঘর্ষণহীন আনুভূমিক পৃষ্ঠে একটি দড়ি দ্বারা সংযুক্ত। ঠিক আছে, এফ মাত্রা একটা সম্মুখ বল দ্বারা ভারী বাক্সটির ডান দিকে টানা হচ্ছে। এখানে ভারী বাক্সটির ডান দিকে টানা হচ্ছে বলছে, ফলে হালকা বাক্সটির দড়ির দ্বারা টান কত। ঠিক আছে, অর্থাৎ আমরা যদি এখানে দুইটা ব্লক যদি চিন্তা করি, ধরলাম এটা হচ্ছে আমার ছোট ব্লকটা, আর এইটা হচ্ছে আমার ধরলাম বড় ব্লকটা। ঠিক আছে, এটা হচ্ছে দড়ি দ্বারা সংযুক্ত আছে। তো এইখানে কত বল দ্বারা টানার কথা বলছে? এফ বল দ্বারা টানার কথা বলছে। একটা বলছে এম ভর, আর একটা হচ্ছে 2M ভরের। তো এখানে যদি তোমার টান যদি তোমার T1 হয় ধরলাম, তো এই T1টা আমার কত সেইটা আমার বের করতে বলছে। ঠিক আছে, তো এখন এই T1টা কি? T1টা হচ্ছে, দেখো, এই এম ব্লকটা যদি এ ত্বরণে যায়, 2Mটাও কিন্তু এ ত্বরণে গেছে এবং পুরো সিস্টেমটা কিন্তু এ ত্বরণে গেছে। অর্থাৎ আমি বলতে পারি তোমার পুরো সিস্টেমের কিন্তু ত্বরণ সেম। তাহলে আমরা যদি ত্বরণটা বাইর করি, এ ইজিক্যাল কি এফ বাই এম, অর্থাৎ এখানে আমি এফ বল অ্যাপ্লাই করছি, তার সাথে টোটাল যে ভর দুইটা আছে অর্থাৎ এম প্লাস 2M 3M, এইটা হচ্ছে আমার টোটাল ত্বরণ অর্থাৎ পুরো সিস্টেমের ত্বরণ। এখন T1টা কি হবে? T1 যখন তোমরা বের করবা তখন আসলে দেখতে হবে এই T1টা যেখানে আছে, T1টা আসলে কয়টা ব্লককে টানতেছে। এই T1 দিয়ে তুমি আসলে কয়টা ব্লককে টানতেছো? একটা। তাহলে এই T1টা হচ্ছে এই ত্বরণ ইন্টু এই ভর, অর্থাৎ F/3M ইন্টু এইখানে যে ব্লকটার ভর আছে এই ভর, এম ক্যান্সেল, অর্থাৎ এখানে তোমার আসতেছে F/3 আসতেছে। ঠিক আছে, F/3 আসতেছে। আচ্ছা, তো এই গেল, তাহলে তোমার অ্যান্সার হচ্ছে এখানে তোমার F/3। ঠিক আছে, আচ্ছা নেক্সট ম্যাথটা দেখো, এখানে কি বলছে। এই ম্যাথটা কিন্তু খুব সুন্দর একটা ম্যাথ। একটি সুতার এক প্রান্তে একটি বস্তুকে বেঁধে উলম্ব তলে বৃত্তাকারে ঘোরানো হচ্ছে। বৃত্তের সর্বোচ্চ বিন্দুতে বস্তুটির বেগ হচ্ছে √3g, আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ জি ও বিকর্ষ ত্বরণ হলে বৃত্তের সর্বোচ্চ ও সর্বনিম্ন বিন্দুতে সুতার টানের পার্থক্য কত। আচ্ছা, আমরা শুরুতেই একটা বৃত্ত নেই। ঠিক আছে, তো শুরুতেই হচ্ছে আমরা একটা বৃত্ত নেই। আমরা ধরলাম বৃত্তটার কেন্দ্র হচ্ছে আমার এটা হচ্ছে আমার বৃত্তের কেন্দ্র। ঠিক আছে, এটা হচ্ছে আমার বৃত্তের কেন্দ্র। তো এখানে কি বলছে বলতো, একটা বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে, একটা বস্তুকে ঝুলানোর পর বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি এই যে সুতার মধ্যে বস্তুটা খুলেছি, এর পথটা হচ্ছে পরিধি বরাবর। আর এখানে কিন্তু সেম আসতে পারে আর কি, মানে বস্তুটার আমি দুইটা অবস্থান এখানে দেখাচ্ছি, একটা উপরে একটা নিচে। তো বলছে কি বলতো, আমরা বস্তুর ভর কোথাও দেওয়া নেই, তো আমরা ধরলাম এম ভরের বস্তু। ঠিক আছে, এম ভরের বস্তু। তো এই এমজিটা কোথায় কাজ করবে দেখো তো, এমজিটা এই জায়গায় নিচের দিকে কাজ করবে না? এমজি হচ্ছে নিচের দিকে কাজ করবে। আর আমরা ধরলাম এই পয়েন্টে বস্তুটার বেগ হচ্ছে তোমার V1। ঠিক আছে, তো V1 আমার কত দেওয়া আছে দেখো তো, √3g আর দেওয়া আছে, এটা হচ্ছে তোমার V1। এবার এই ডিস্টেন্সটা আর, সেটা তোমরা বুঝেছো। এখন সুতার যে টান আছে, এই টানটা কোন দিকে? টান হচ্ছে নিচের দিকে কাজ করবে T1টা, অর্থাৎ এই পয়েন্টে এই বস্তুটার জন্য টান হচ্ছে নিচের দিকে এবং এর যে উপর অভিকর্ষ বল আছে সেটাও নিচের দিকে। তাহলে বলো তো ভাই, এখানে কেন্দ্রমুখী বল এফসি আসলে কে কে যোগান দিচ্ছে? এফসি উপরের ক্ষেত্রে এখানে যদি তোমার FC1 হয়, আমরা ধরলাম এটা হচ্ছে তোমার এফসি আপ ধরলাম। ঠিক আছে, কেন্দ্রমুখী বল এখানে কে যোগান দিচ্ছে? এই T1 আর এমজি দুইটা সামেশন আকারে T1 প্লাস এমজিটা হচ্ছে কেন্দ্রমুখী বল যোগান দিচ্ছে। মানে এফসি আপটা কি তোমরা জানো, এম ওই জায়গার বেগ V1² বাই যে বৃত্তাকার ব্যাসার্ধে ঘুরতেছে, অর্থাৎ আর ব্যাসার্ধে ঘুরতেছে সেই আর। ঠিক আছে, এই যে এইটা হচ্ছে তোমরা আর, তাহলে উপরেটা আর হবে ইকুয়াল T1 প্লাস এমজি। ঠিক আছে,
এই জায়গায় একটা জিনিস দেখো, আচ্ছা টি ওয়ানটা দেখো তাহলে কি লেখা যায়, টি ওয়ান হচ্ছে তোমার mv1 স্কয়ার/r - mg। তো এখান থেকে কি লেখা যায় দেখো তো, এখান থেকে লেখা যায় mv1 স্কয়ার, যেটা m ইন্টু v1 এর ভ্যালু দেখো কত, √3g, যেটা আমরা কোশ্চেন থেকে পেয়েছি। তাহলে v1 স্কয়ার হচ্ছে √3gr/r মাইনাস mg। তো এখান থেকে আর আর ক্যান্সেল হলে থাকতেছে 3mg - mg, 3mg - mg, এটা তো তোমার 2mg এর সমান, 3mg - mg হচ্ছে 2mg এর সমান, ঠিক আছে। তাহলে আমরা উপরে যে তোমার টান আছে টি1 সেটা বের করেছি, আবার নিচের পয়েন্টে আমি রেড মার্কার দিয়ে দেখাচ্ছি নিচের দিকেরটা, ঠিক আছে। দেখো নিচের দিকেরটা টান কিন্তু সবসময় কেন্দ্র বরাবর কাজ করবে, ঠিক আছে, এটা মাথায় রাখবে, টান সবসময় কেন্দ্র বরাবর। তাহলে এইখানে টান হচ্ছে আমরা ধরলাম টি2, কিন্তু এই জায়গায় যে তোমার বস্তুটার ভর এম, কিন্তু অভিকর্ষ বল যে আছে, এই অভিকর্ষ বল হচ্ছে নিচের দিকে, এইটা হচ্ছে তোমার mg। তাহলে ভাই কেন্দ্রমুখী বল, অর্থাৎ এইটা হচ্ছে তোমার সেন্টার সি, এই কেন্দ্রের দিকে যে বলটা আছে নিচের জন্য, এটা গেল আমি উপরের জন্য করছি, আর এই সাইডেরটা আমি করব নিচের জন্য, ঠিক আছে। তো নিচের জন্য আমি দিলাম এফসি ডাউন। এফসি ডাউন আসলে কার কার যোগান দিচ্ছে বলতো, টি2 - mg, টি2 - mg, ঠিক আছে, টি2 - mg। তো এই জায়গায় এফসি ডাউনটা কি বলতো, এই জায়গায় বেগ যদি তোমার ভি টু হয়, এই জায়গায় আমরা ভি ওয়ান দিচ্ছি, এই জায়গায় বেগটা যদি ভি2 হয়, এফসি ডাউন হবে mv2 স্কয়ার/r, ঠিক আছে, ইকুয়াল টি2তে দেখো তো কত, টি2, আচ্ছা টি2 তো বের করবো, ইকুয়াল হচ্ছে টি2, তা আমরা টি2টাই সরাসরি লিখি, টি2 হচ্ছে mv2 স্কয়ার/r প্লাস mg, এটা। তো এই জায়গায় m/r, এখানে দেখো ভি স্কয়ার আছে। এখন এটা একটা পরন্ত সংরক্ষণশীল বল দ্বারা যেহেতু কাজটা হচ্ছে, এটা একটা পরন্ত বস্তুর মতো চিন্তা করা যায় না, যে বস্তুটা প্রথমে এই পয়েন্টে ছিল, পরবর্তীতে এই পয়েন্টে এসেছে, এই পয়েন্টে তোমার বস্তুর বেগ হচ্ছে v1, তাহলে এই পয়েন্টে আমার বেগ কত, তাহলে তোমরা কি বের করতে পারবা না, এই ডিস্টেন্সটা এখন কত বলো তো, r প্লাস r, এই ডিস্টেন্সটা কিন্তু 2r, তাহলে v2 স্কয়ার ইকুয়াল হচ্ছে v1 স্কয়ার প্লাস 2g, ডিস্টেন্স কতটুকু অতিক্রম করেছে, এইখান থেকে এখানে ডিস্টেন্স অতিক্রম করেছে কিন্তু 2r ডিস্টেন্স অতিক্রম করেছে। তাহলে আমরা লিখতে পারি v2 স্কয়ার ইজ ইকুয়াল আছে, দেখো তো v1 স্কয়ারের ভ্যালু কত, v1 স্কয়ার হচ্ছে √3gr, তাহলে v1 স্কয়ার হচ্ছে তোমার 3gr প্লাস এখানে তোমার যেটা আসতেছে 4gr, তো আলটিমেটলি তুমি পাবা 7gr পাবা, ঠিক আছে। তাহলে এইখানে m ইন্টু r, আর v2 স্কয়ারের ভ্যালুটা হচ্ছে আমার 7gr, সেটা আমি এখানে বসাচ্ছি, দেখো তো 7gr, দেখো 7gr প্লাস mg, তো এই আর ক্যান্সেল, তো এখান থেকে তোমার যেটা থাকতেছে 7mg প্লাস mg 8mg। এখন আমার কি বলছে দেখো তো, সর্বনিম্ন বিন্দুতে টানের অনুপাত কত, অর্থাৎ t1/t2, তাহলে t1/t2 কত হবে আমার, t1/t2, t1 হচ্ছে আমার 2mg আর t2 হচ্ছে আমার 8mg, ঠিক আছে, 8mg। তো এটা ক্যান্সেল, আচ্ছা mg ক্যান্সেল, তো এখান থেকে তোমার থাকছে 1:4, অর্থাৎ উপরে ও নিচে সর্বোচ্চ বিন্দু ও সর্বনিম্ন বিন্দুতে টানের অনুপাত হচ্ছে 1:4। তোমরা বলতে পারো ভাই এত বড় ম্যাথ আমরা কিভাবে করব, ঠিক আছে। তো এই ম্যাথটা হচ্ছে তোমার কিছু টেকনিক মনে রাখতে হবে, এটা হচ্ছে এখানে তুমি ভিডিওটা সরাসরি বের করতে পারবা, আমি দুইটা জিনিস দেখাই দেই। এটা হচ্ছে দেখো, এই জায়গায় তুমি যদি বেগ হয় তোমার v1, অর্থাৎ এটা হচ্ছে কেন্দ্র, এই জায়গায় বস্তুটা একদম সরাসরি উপরে, এই জায়গায় নিচে, আর এই জায়গায় বেগটা যদি v2 হয়, এই জায়গায় টান যদি তোমার t1 হয়, এই জায়গায় টান যদি তোমার, আচ্ছা t1, এই জায়গায় টানটা যদি তোমার t2 হয়, তো এইখানে হবে দেখো, এইখানে কন্ডিশন হচ্ছে v1 স্কয়ার, এটা মানবেই, এটা মানতে বাধ্য, v1 স্কয়ার মাইনাস v2 স্কয়ার ইজ ইকুয়াল হচ্ছে 4gr, v1 স্কয়ার মাইনাস v2 স্কয়ার ইকুয়াল হচ্ছে 4gr, অর্থাৎ উপরে বেগের বর্গ মাইনাস নিচের বেগের বর্গ হচ্ছে অলওয়েজ 4gr হবে, আর হচ্ছে কি যে বৃত্তাকার পথে ঘুরতেছে তার ব্যাসার্ধ, আর t1 মাইনাস t2, দেখো জিনিসটা t1 মাইনাস t2, আচ্ছা এটা ভুল লিখছি আমি, দেখো v2 স্কয়ার
মাইনাস v1 স্কোয়ার ইজ ইকুয়াল হচ্ছে 4gr হবে। কারণ দেখো এই জায়গায় তোমার বেগ বেশি হবে, এটা তোমরাও জানো, এই জায়গায় বেগটা কী হবে বলো তো, বেশি হবে। আর এই t2 মাইনাস t1 ইজ ইকুয়াল হচ্ছে 6mg, অর্থাৎ 6mg পরিমাণ পার্থক্য হবে। এটা তোমার মানতে বাধ্য, এটা তোমার মানতে বাধ্য। তো দেখো তো ভাই, এইটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, দেখো তো কী হইতেছে, ম্যাথটা দেখো তো। এখানে আমার v1 দেওয়া ছিল, তাহলে আমরা কি v2 এখান থেকে এই কন্ডিশন দ্বারা বের করতে পারবো না? দেখো তো, তাহলে v2 স্কোয়ার ইজ ইকুয়াল কী আসে, v1 স্কোয়ার প্লাস 4gr। এই যে v2 স্কোয়ার ইজ ইকুয়াল v1 স্কোয়ার প্লাস 4gr, তো v2 স্কোয়ার ইজ ইকুয়াল v1 স্কোয়ার তোমরা ভ্যালু জানো 3gr প্লাস 4gr 7gr। দেখো ভাই আমরা অনেক বড় ক্যালকুলেট করি, কিন্তু 7grটা বের করেছিলাম এখানে, এই যে এখানে তোমার, এই যে এইখানে হচ্ছে 7grটা আমরা কিন্তু অনেক বড় ক্যালকুলেশন করে বের করেছিলাম। তারপর এরপর যেটা দেখতে হবে তোমাকে, t1টা তুমি অলরেডি বের করেছো 2mg, দেখো t1টা বের করেছো 2mg, তাইলে এইখান থেকে যদি আমি t2টা যদি ক্যালকুলেট করি, t2 ইজ ইকুয়াল হচ্ছে 6 প্লাস, আচ্ছা t1 প্লাস 6mg, t1 প্লাস 6mg, তাহলে t1 দেখো 2mg, তাহলে 6 আর 2 8mg হয়ে যাবে। তো এই দেখো t2 আমরা 8mg, তাহলে এইভাবে তুমি এই শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে, এই শর্টকাটটা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। আচ্ছা চলো নেক্সট ম্যাথ আমরা দেখি। এখানে কি বলছে, একটি বস্তু 12 মিটার ব্যাসার্ধে একটা বৃত্তাকার পথে চলমান আছে, একটি মুহূর্তে বৃত্তাকার পথে এর দ্রুতি 6 মিটার পার সেকেন্ড এবং 4 মিটার পার সেকেন্ড হারে বৃদ্ধি পাচ্ছে। ওই মুহূর্তে বস্তুটির ত্বরণের মান কত? আচ্ছা আমি এই বৃত্তীয় গতির এই ব্যবস্থাটা একটু তোমাদের এক্সপ্লেইন করি। এটা মূলত কি বোঝাচ্ছে দেখো, তো এখানে কি বলছে, একটি বস্তু 12 মিটার ব্যাসার্ধে, তো আমরা ধরলাম কেন্দ্র হচ্ছে আমার এইটা হচ্ছে আমার কেন্দ্র। তো এইখান থেকে হচ্ছে তোমার ধরো এই যে এইটা হচ্ছে ধরলাম এইখানে, সেইখানে ধরো এইখানে হচ্ছে 12 মিটার ব্যাসার্ধের একটা বস্তু, ঠিক আছে, এই জায়গায় হচ্ছে 12 মিটার ব্যাসার্ধের, এটা হচ্ছে তোমার 12, এই লেনটা হচ্ছে 12, এটা আশা করি তোমাদের বলা লাগবে না, বলে দেওয়া আছে, ঠিক আছে। 12 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে চলমান আছে এই বস্তুটা, এই মুহূর্তে বৃত্তাকার পথে এর দ্রুতি 6 মিটার পার সেকেন্ড, এটা মূলত ভিটি, টি ফর ট্যানজেন্ট, এটা হচ্ছে তোমার স্পর্শীয় বেগ বোঝাচ্ছি। স্পর্শীয় বেগ বলতে কি বলতো ভাইয়া, এই যে বস্তুটা আছে, যে বৃত্তাকার পথে তোমার ঘুরতেছে, ওই বৃত্তে তুমি একটা যদি স্পর্শক অঙ্কন করো, এইভাবে যদি একটা স্পর্শক অঙ্কন করো, মানে ঘোরার দিক যদি তোমার এই দিক বরাবর হয়, কি বললাম বলো তো, এটা হচ্ছে অ্যান্টিক্লকওয়াইজ ঘুরতেছে, তাহলে ভিটিটার দিক হবে তোমার এইটা, অর্থাৎ এটা হচ্ছে স্পর্শীয় বেগ। ওই মুহূর্তে কণাটা যে অবস্থানে আছে, বৃত্তীয় ওই তোমার পরিধির উপর যদি একটা স্পর্শক অঙ্কন করো, স্পর্শকের দিকটাই হবে তোমার ভিটি এর দিক। তো এই ভিটি এর যে ভ্যালুটা আছে, ভিটি এর ভ্যালু তোমার দেওয়া আছে 6 মিটার পার সেকেন্ড, 6 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এরপর বলছে 4 মিটার পার সেকেন্ড হারে বৃদ্ধি পাচ্ছে। এই যে বেগটা আছে, ভিটিটা এই মুহূর্তে কিন্তু এই পয়েন্টে তোমার, আচ্ছা এর দ্রুতি 6 মিটার পার সেকেন্ড, কোনো একটা মুহূর্তের কথা বলছে, কোনো একটা মুহূর্তে ধরলাম এই মুহূর্তে আমার দ্রুতি 6 মিটার পার সেকেন্ড, এরপর বলছে এই 6 মিটার পার সেকেন্ডটা 4 মিটার পার সেকেন্ড হারে বৃদ্ধি পাচ্ছে। তো ভাই এটা হচ্ছে ভিটি এর যদি পরিবর্তনটা বোঝায়, তাহলে এটা তোমার হচ্ছে এটি, ঠিক আছে, এটি এর দিকও হবে ওর যে স্পর্শক আছে ওই স্পর্শক বরাবর। আমি এখানে তোমার ওভারল্যাপ যাতে না হয় একটু স্পেস দিয়ে লিখতেছি, স্পর্শক বরাবর তোমার হবে এটি, ঠিক আছে। এটি কত দেওয়া আছে, এটির ভ্যালু দেওয়া আছে তোমার 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন এই জায়গায় কেন্দ্রমুখী ত্বরণটা কোন দিকে কাজ করবে বলো তো, কেন্দ্রমুখী ত্বরণ তোমার কাজ করবে কেন্দ্রের দিকে, ঠিক আছে, অর্থাৎ এখানে যেহেতু ব্যাসার্ধ দিয়েছি, এই যে এই দিকে তোমার কাজ করবে কেন্দ্রমুখী ত্বরণ। এখন এখানে দুইটা ভেক্টর প্রডিউস হয় নাই, দেখো তো ভাইয়া, এখানে দুইটা ভেক্টর প্রডিউস হয়েছে, একটা কি বলতো এই এটি ভেক্টর আর একটা হচ্ছে এসি ভেক্টর, এবং এরা যেহেতু বৃত্তের স্পর্শক, এই এটিটা হচ্ছে বৃত্তের স্পর্শক, তাহলে এখানে তোমার যে অ্যাঙ্গেলটা প্রডিউস করছে এটা অবশ্যই 90 ডিগ্রি অ্যাঙ্গেল প্রডিউস করছে। আর এখানে বলছে ওই মুহূর্তে বস্তুটির ত্বরণের মান কত। এখন তোমাদের অনেকের প্রশ্ন জাগতে পারে কোন ত্বরণ চেয়েছে, এটা আসলে এটিও চায় নাই, এসিও চায় নাই, এটা চেয়েছে মূলত এটি এবং এসি এর লব্ধি, ঠিক আছে, কোনো কিছু বলা না থাকলে এটাই চিন্তা করতে হবে। তাহলে দেখো তো ভাই এইখানে এটি তোমার কাজ করতেছে এই দিক বরাবর, এসি কাজ করতেছে এই দিক বরাবর, তাহলে এতে যে লব্ধিটা আছে,
এদের লব্ধিটা তোমার অবশ্যই এই দিক বরাবর কাজ করবে, মানে এই রেঞ্জে তোমার যে কোনো এক জায়গায় আমি র্যান্ডমলি দিলাম যে এখানে কাজ করতেছে। তো এইটা আমার লব্ধি কত হবে, দুইটা ভেক্টর পরস্পর 90 ডিগ্রি কোণে ক্রিয়া করলে এদের লব্ধিটা হচ্ছে তোমার এসি স্কয়ার প্লাস এটি স্কয়ার। তো আমি অ্যান্সারটা বের করি, এটা হচ্ছে তোমার এসি স্কয়ার প্লাস এটি স্কয়ার, ঠিক আছে। দেখো এসি কত, কেন্দ্রমুখী ত্বরণ কত, কেন্দ্রমুখী ত্বরণ তোমরা জানো এসি হচ্ছে তোমার ওমেগা স্কয়ার আর বা ভি স্কয়ার বাই আর। তো এখন দেখো তো এখানে আসলে ভি দেওয়া, এই যে এই ভি মূলত কি, তোমাদের অনেকে কনফিউশন থাকে, এই ভিটাই মূলত আসলে ভিটি, ঠিক আছে, এই ভিটাই মূলত ভিটি। তাহলে এসি স্কয়ার কি হবে, ভিটি স্কয়ার কত 6 স্কয়ার বাই আর কত দেখো তো 12 মিটার ব্যাসার্ধ, 6 স্কয়ার বাই 12 এর উপর স্কয়ার প্লাস এটি কত ত্বরণ তোমার দেওয়া আছে 6 স্কয়ার এটা। এখন এখানে তুমি যদি একটু ক্যালকুলেশন করো দেখো 6 6 36 হবে, তাহলে কত আসতেছে 3 স্কয়ার প্লাস 6 স্কয়ার, ঠিক আছে 9 প্লাস 36, অর্থাৎ এখানে তোমার যেটা আসতেছে, আচ্ছা কত ভুল করলাম নাকি, ভিটি হচ্ছে, আচ্ছা এটি এইখানে তো 6 হবে না, এখানে হচ্ছে 4 হবে, ঠিক আছে এটা হচ্ছে 4 হবে। তো এইখানে তোমার যেটা আসতেছে দেখো, এইখানে তোমার 6 স্কয়ার মানে 36, এখান থেকে তুমি পাবা 3 স্কয়ার প্লাস এখানে তুমি পাবা 4 স্কয়ার, যেটা তুমি জানো এটা হচ্ছে তোমার অ্যান্সার হবে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে এটা হচ্ছে তোমার অ্যান্সার, তাহলে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা নেক্সট এটা আমরা দেখি, কিউ আধান বিশিষ্ট একটা গোলকের একটা অপরিবাহী সুতার এক প্রান্তে কৌণিক বেগে কৌণিক বেগে ঘোরানো হচ্ছে। আচ্ছা ওমেগা কৌণিক বেগে, সম্ভবত এই যে ওমেগা কৌণিক বেগে ঘোরানো হচ্ছে, ঘূর্ণায়মান আধানটি কি পরিমাণ বিদ্যুৎ সঞ্চার করবে, আচ্ছা কি পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করবে, অর্থাৎ এখানে হচ্ছে তোমার বিদ্যুৎ যে প্রবাহটা আছে ওইটা কত হবে। তোমরা নর্মালি আই ইকুয়াল কি জানো, দ্বিতীয় পত্রে পড়ছো, আই ইকুয়াল হচ্ছে তোমার কিউ বাই টি। এটা দ্বারা কি বোঝায় বলো তো, প্রতি সেকেন্ডে প্রবাহিত আধানের পরিমাণ, প্রতি সেকেন্ডে প্রবাহিত আধানের পরিমাণ, অর্থাৎ এখান থেকে এখানে ধরো এই পয়েন্টটা দিয়ে এটা একটা ক্রস সেকশন, এই পয়েন্টটা দিয়ে তোমার প্রতি সেকেন্ডে ধরলাম 10টা ইলেকট্রন যাচ্ছে, প্রতি সেকেন্ডে 10টা ইলেকট্রন যাচ্ছে, ঠিক আছে টি ইকুয়াল ধরলাম আমি 5 সেকেন্ডে তোমার 10টা ইলেকট্রন যায়, তাহলে এই জায়গায় তোমার কিউ কত, মানে এখানে তোমার ইলেকট্রন পাস করে, এইভাবে ইলেকট্রন ধরো সারিবদ্ধভাবে যাচ্ছে, তো 5 সেকেন্ডে তোমার 10টা ইলেকট্রন এই দিক দিয়ে পাস করতেছে। তো এখন আমার কোশ্চেন হচ্ছে, তাহলে এখানে তড়িৎ প্রবাহ কত, অর্থাৎ আই ইজ ইকুয়াল কিউ বাই টি, কিউ হচ্ছে তোমার কত দেখো তো 10টা ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10⁻19 কুলম বাই টি হচ্ছে কত সেকেন্ডে 5 সেকেন্ডে যাচ্ছে, অর্থাৎ আমরা বলতে পারি প্রতি সেকেন্ডে তোমার কয়টা আধান যাচ্ছে, এইটা হচ্ছে তোমার তড়িৎ প্রবাহ। তখন এইখানে তোমার কাহিনীটা কি বলছে দেখো, এখানে তোমার যেটা বলছে কিউ আধান বিশিষ্ট একটি গোলককে, আচ্ছা কিউ আধান বিশিষ্ট একটা গোলককে, এটা তোমার লাগবে না, গোলকটা খুব ক্ষুদ্র একটা গোলক নিতে হবে, দেখো ধরলাম এই যে এইটা হচ্ছে আমার কিউ আধান বিশিষ্ট গোলক, এইটা হচ্ছে আমার কিউ আধান বিশিষ্ট গোলক, ঠিক আছে এখানে কিউ পরিমাণ আধান আছে, একটি গোলককে একটা অপরিবাহী সুতার মাধ্যমে ঝুলিয়েছি, এই যে একটা অপরিবাহী সুতার মাধ্যমে আমরা ঝুলিয়েছি, সুতার এক প্রান্তে ঝুলিয়েছি, কৌণিক বেগে ওমেগা কৌণিক বেগে ঘোরাচ্ছি, তাহলে আমি বললাম এর যে পথটা আছে আমি কোন পথে ঘোরাবো, যদিও আমার বৃত্ত খুব কিন্তু বাজে হয়, ধরে নাও জিনিসটা যে এই পথে তোমার বৃত্তাকার পথে জিনিসটা ঘুরতেছে, তাহলে আমি যদি এই জায়গায় একটা ক্রস সেকশন চিন্তা করি, ধরলাম এই জায়গায় হচ্ছে আমার ক্রস সেকশন, তাহলে বলো তো ভাই এই জায়গা দিয়ে মানে তোমার কত সেকেন্ডে কয়টা আধান যাচ্ছে, এটা কিভাবে বুঝবা, দেখো এইখানে ধরো কিউটা পাস করলো, মানে এটা তো ঘোরাচ্ছ এইভাবে, তো এই পয়েন্টটা ধরো কিউবটা পাস করলো, পাস করার পর এই যে সম্পূর্ণ পথটা আসবে, আসার পর আবার পাস করবে, অর্থাৎ এইখান থেকে যদি শুরু করো, এই যে এইখান থেকে যদি শুরু করো, মানে এটার একটু সামন থেকে যদি শুরু করো, সম্পূর্ণ পথ তোমার ঘুরে আসার পর এই সাই করে ক্রস করবে, অর্থাৎ এখানে তোমার এই ক্রস সেকশনটা কিন্তু টি সময় পর অতিক্রম করতেছে, অর্থাৎ টি সময়ে কিউ পরিমাণ আধান কিন্তু এদিক দিয়ে ক্রস আসছে, দেখো আমি কিন্তু আই বের করার পর্যাপ্ত ডাটা বের করে ফেলেছি, কি বললাম বলো তো, টি সময়ে, টি হচ্ছে পর্যায়কাল, কারণ সময় একবার ঘুরে আসতে টি সময় লাগতেছে, টি সময় তোমার কিউ পরিমাণ আধান ক্রস করলে সেইটাই হচ্ছে তোমার তড়িৎ প্রবাহ বের করার পর ডাটাগুলো বের করতে পারবো, তাহলে টিটা আই ইজ ইকুয়াল হবে তোমার কি বলতো এই কিউ বাই পর্যায়কাল টি, কারণ এই টিটা ওমেগার মাধ্যমে প্রকাশ করতে হবে, কারণ আমার কৌণিক বেগটা ওমেগা বলে দেওয়া আছে,
তাহলে দেখো ওমেগা ইজ ইকুয়াল হচ্ছে 2π/t। তো এখান থেকে যদি তুমি টি ক্যালকুলেট করো, টি ইজ ইকুয়াল হবে তোমার 2π/ওমেগা। তো এই জিনিসটা হচ্ছে আমি এখানে ইউজ করবো, অর্থাৎ q/t হচ্ছে তোমার 2π/ওমেগা। তাহলে এখানে থেকে তোমার আসতেছে q/2π, ঠিক আছে, q/2π। আচ্ছা, নেক্সট ম্যাট আমরা দেখি কি বলছে। দেখো তো, স্থির অবস্থায় থাকা একটা বস্তু বিস্ফোরিত হয়ে m1 m2 ভরের দুটা বস্তুতে পরিণত হয় যথাক্রমে v1 ও v2 বেগে বিপরীত দিকে চলমান, এর অনুপাত কত? আচ্ছা, ধরলাম এই বস্তুটা তোমার প্রথমে এটার ভর ছিল m1 প্লাস m2 ভর ছিল এটা। তো এর যে বেগটা ছিল, বেগ হচ্ছে তোমার, ধরলাম আমি এটা হচ্ছে u1, ধরলাম আমি u1 হচ্ছে, আচ্ছা ইউ ধরি, ইউ হচ্ছে তোমার 0 মিটার পার সেকেন্ড ছিল স্থির অবস্থায়। এরপর কি হয়েছে, বিস্ফোরিত হয়েছে। বিস্ফোরিত হওয়ার পর আমি ধরলাম m1 আর m2 ভরের দুইটা বস্তু হয়েছে, ঠিক আছে। m1 মানে এটা হচ্ছে তোমার প্রথম কন্ডিশন, বিস্ফোরিত হওয়ার আগের কন্ডিশন, এটা হচ্ছে বিস্ফোরিত হওয়ার পরবর্তী কন্ডিশন। m1 m2 ভরের দুইটা বস্তুতে পরিণত হয় যথাক্রমে v1 ও v2 বেগে বিপরীত দিকে চলমান, অর্থাৎ m1 বস্তুটা বিস্ফোরিত হয় এই দিক বরাবর v1 বেগে, m2 বস্তুটা বিস্ফোরিত হয় এই দিক বরাবর v2 বেগে চলমান। তো এখন আমার কোশ্চেন যে এই অনুপাত দুইটা কত, v1 ও v2 এর অনুপাত কত? তো ভাই দেখো তো, যদি ভরবেগ খাটাও, এইটা হচ্ছে তোমার ভরবেগ যদি খাটাই, প্রথমে তোমার কত ছিল ভরবেগ, m1 ইন্টু m2 ইন্টু ইউ, ইউ বলতে 0, এটা ইকুয়াল, দেখো m1 ইন্টু, আচ্ছা m2 ইন্টু v2, আমি ডান দিকটাকে প্লাস ধরলাম, যে কোনো একটা দিকে প্লাস, তো মাইনাস এখানে যেহেতু তোমার বাম দিকে আছে জিনিসটা m1 ইন্টু v1, m1 ইন্টু v1, ঠিক আছে। তাহলে ভাই এই জিনিসটা দেখো তো, আমরা যদি জাস্ট ভ্যালু নিয়ে কাজ করি তাহলে m2 v2 ইজ ইকুয়াল m1 v1 আসবে না? তো এখান থেকে আচ্ছা v1/v2 কি হবে, এখান থেকে v1/v2 তোমরা বের করতে পারতেছো m2/m1, m2/m1 বের করতে পারতেছো। তাহলে এখানে তোমার আনসার আছে m2/m1। এটা তোমরা মুখস্থের মতো রাখবা, সেটা হচ্ছে এইরকম কোশ্চেন থাকলে কি হবে, দেখো তো v1/v2 বের করতে বললে তোমার উল্টা হবে, তুমি বুঝতে পারতেছো যে বিপরীত দিকে গেছে, ঠিক আছে। তাহলে এদের কাহিনী হচ্ছে এই। 8 নাম্বার কোশ্চেনটা দেখো, একটি বস্তু পাই মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে 4 মিটার পার সেকেন্ড সমদ্রুতিতে ঘুরছে, একবার ঘুরে আসতে বস্তুটির কত সময় লাগবে? আচ্ছা ধরো, এখানে এই যে এইটা ধরলাম, এটা আমার কাঙ্ক্ষিত বৃত্তাকার পথ, যেহেতু আমার বৃত্ত আঁকতে খুব ঝামেলা হয় আমি এটা দ্বারা বুঝাই, ঠিক আছে। তো এইখানে আমি ধরলাম যে আমার কেন্দ্র হচ্ছে তোমার, এই পয়েন্টটা হচ্ছে আমার কেন্দ্র। একটি বস্তু পাই মিটার, অর্থাৎ এইখানে তোমার যে ডিস্টেন্সটা আছে এই ডিস্টেন্সটা হচ্ছে তোমার পাই মিটার ডিস্টেন্স বৃত্তাকার পথে। এই জায়গায় যদি তুমি বস্তুটাকে একটু চিন্তা করো, 4 মিটার পার সেকেন্ড সমদ্রুতিতে ঘুরছে, তাহলে এখানে তোমার যে ভ্যালুটা দেওয়া আছে স্পর্শক বরাবর একটা, যদি তোমরা স্পর্শক যদি অঙ্কন করো, এই পয়েন্টে স্পর্শক অঙ্কন করলে ওই স্পর্শক বরাবর তোমার 4 মিটার পার সেকেন্ড সমদ্রুতিতে চলছে। একবার ঘুরে আসতে বস্তুর কত সময় লাগবে, অর্থাৎ এখান থেকে এখানে ঘুরে আসতে কত সময় লাগবে, টি জানতে চাইছে, আলটিমেটলি টি জানতে চাইছে। তাহলে তোমরা একটা জিনিস দেখো তো, ওমেগা ইজ ইকুয়াল হচ্ছে তোমার 2π/t। তো এখান থেকে টি ইজ ইকুয়াল হচ্ছে তোমার 2π/ওমেগা। এখন এই ওমেগা এখানে হচ্ছে আমার ভি দেওয়া, এটা হচ্ছে আমার ভিটি দেওয়া, ঠিক আছে, স্পর্শীয় বেগ। তো ওমেগা তোমরা কি জানো, দেখো ভিটি, ভিটি ইজ ইকুয়াল হচ্ছে ওমেগা আর। তোমরা অনেকে ভি ইজ ইকুয়াল ওমেগা আর দিয়ে লেখো, তাতে আমার কোনো দ্বিমত নেই, কিন্তু কথাটা হচ্ছে যে ওটা আসলে ভিটি, তোমরা এটা যদি জেনে রাখো তাহলে কিন্তু সমস্যা নেই, যে মানে তুমি যদি ওইটা ইউজ করো প্রবলেম নেই, কিন্তু তোমার জানতে হবে যে ওটা আসলে স্পর্শীয় বেগ নিয়ে আমরা কাজ করি, ভিটিটা নিয়ে কাজ করি। তাহলে এখানে হচ্ছে ওমেগা হচ্ছে আমার ভিটি/আর, আমি এই জিনিসটা এখানে ইউজ করব, 2π/ওমেগা হচ্ছে আমার ভিটি/আর, ঠিক আছে, ভিটি/আর। এখন দেখো আর হচ্ছে কত, তাহলে এখানে তোমার যেটা আসতেছে 2πr/ওমেগা, আচ্ছা 2πr/ভিটি। তাহলে দেখো 2π ইন্টু কত মিটার ব্যাসার্ধের, পাই মিটার ব্যাসার্ধের, অর্থাৎ 2π ইন্টু পাই, 2π ইন্টু পাই। আর নিচে আছে ভিটি কত দেওয়া আছে 4, তাহলে এখান থেকে তুমি কত পাইতেছো, π²/2 না, π²/2 মিটার পার সেকেন্ড, আচ্ছা 2 সেকেন্ড, π²/2 সেকেন্ড।
আচ্ছা নেক্সট ম্যাথ আমরা দেখি কি বলছে দেখো 10 কেজি ভরের একটা বস্তুর উপর 2F মানের বল প্রয়োগ করার ফলে বস্তুটির ত্বরণ হয় 60 মিটার পার সেকেন্ড স্কয়ার। m ভরের একটা বস্তুর উপর 5F মানের বল প্রয়োগ করার ফলে যদি বস্তুটির ত্বরণ 50 মিটার পার সেকেন্ড স্কয়ার হয় তবে m এর ভ্যালু আমার নির্ণয় করতে বলছে। তো এটা হচ্ছে ম্যাথটা দুইটা পার্টে বলছে, আমরা প্রথম পার্টটা নিয়ে যদি একটু কাজ করি যে 2F ইকুয়াল কি লেখা যায় দেখো তো 2F হচ্ছে m এ না, m হচ্ছে তোমার 10 প্রথম কন্ডিশনের জন্য 10 ইন্টু a কত, a হচ্ছে 60। তাহলে এখান থেকে তুমি এফ এর ভ্যালুটা বের করতে পারবা না, দেখো তো এফ তোমার কত আসে 5, তাহলে 300, এফ হচ্ছে 300 নিউটন আসতেছে, এফ হচ্ছে 300 নিউটন আসতেছে। এরপর কি বলছে এম ভরের বস্তুর উপর 5F মানের বল প্রয়োগ করার ফলে যদি বস্তুটির ত্বরণ হয় এত। তাহলে এবার যদি আমি এটা যদি তোমার ফার্স্ট কন্ডিশন হয়, আমি যদি সেকেন্ড কন্ডিশনটা এখানে অ্যাপ্লাই করি, সেকেন্ড কন্ডিশনে বল আমার আছে 5F, তাহলে 5 ইন্টু এফ এর ভ্যালু আমি জানি 300 ইকুয়াল এম এ, এম কত এই যে ক্যাপিটাল লেটার এম ইন্টু ত্বরণ কত, ত্বরণ হচ্ছে 50 মিটার পার সেকেন্ড। তো এখান থেকে তুমি যদি ক্যালকুলেট করো, ঠিক আছে 5 5 ক্যান্সেল করে দাও, এম হচ্ছে তোমার 30 কেজি, এম হচ্ছে 30 কেজি তুমি পাবা, এম হচ্ছে 30 কেজি। তাহলে নেক্সট ম্যাথটা আমরা দেখি। আচ্ছা কি বলছি দেখো তো 5 নিউটনের একটা আনুভূমিক বল একটা 0.5 কেজি ভরের আয়তাকার বস্তুকে একটা উলম্ব দেয়ালে ধাক্কা দিছে। বস্তুটির আদিতে স্থির ছিল, যদি যদি স্থিতিক ও গতীয় ঘর্ষণ গুণাঙ্ক যথাক্রমে মিউ এস হচ্ছে 0.6, মিউ কে হচ্ছে 0.8 হয়, তবে মিটার পার সেকেন্ড স্কয়ার এককে বস্তুটির ত্বরণ কত। খুবই সুন্দর ম্যাথ, খুবই মজার একটা ম্যাথ দেখো। আচ্ছা ধরলাম এইটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত দেয়াল, আর এখানে হচ্ছে যে আমার যে একটা আয়তাকার বস্তু ছিল, সেই আয়তাকার বস্তু হচ্ছে আমার এইটা, এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত আয়তাকার বস্তু, ঠিক আছে এই যে এখানে এইটা। তো এখন বলছে কি একটা আনুভূমিক বল, একটা আনুভূমিক বল তোমার বস্তুটাকে ঠেস দিয়ে রাখছে। তাহলে আমি কি বলবো এই জায়গায় হচ্ছে তোমার আনুভূমিকভাবে আমরা বাহ্যিকভাবে একটা বল প্রয়োগ করেছি, সেটা আমরা কত নিউটন বল প্রয়োগ করেছি দেখো তো 5 নিউটন, এই বলটা হচ্ছে তোমার 5 নিউটনের বল। আর এখানে এই যে তল আছে বস্তু এবং দেয়ালের যে তলটা আছে, এই তলের স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক মিউ এস হচ্ছে তোমার 0.6। আচ্ছা স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক কত মিউ এস হচ্ছে, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক মিউ এস হচ্ছে তোমার 0.6, আর গতীয় ঘর্ষণ গুণাঙ্ক মিউ কে হচ্ছে তোমার 0.8 হয়। তবে মিটার পার সেকেন্ড স্কয়ার এককে বস্তুটির ত্বরণ কত। তাহলে দেখো তো তোমরা একটা কমন জিনিস চিন্তা করো, বস্তুটা যদি ত্বরণ প্রাপ্ত হয় তাহলে উপরের দিকে যাওয়ার কথা না নিচের দিকে, এটা কিন্তু ভূমি, এটা কিন্তু ভূমি, অর্থাৎ বস্তুটা কিন্তু অভিকর্ষ বলের প্রভাবে নিচের দিকে আসবে। তাহলে এখানে তোমার যেটা আছে বস্তু যেহেতু চলাচল নিয়ে আলোচনা করতে বলছে, তাহলে এটা অবশ্যই তোমার গতীয় ঘর্ষণ গুণাঙ্কটা অ্যাক্টিভ, এটা তোমার ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, ঠিক আছে। তো এখন দেখো আমার কথা, সেটা হচ্ছে এই বস্তুতে তোমরা 5 নিউটন বল বাহ্যিকভাবে প্রয়োগ করেছো, তাহলে এই বস্তুটা হচ্ছে দেয়ালে তোমার একটা ক্রিয়া দিবে 5 নিউটন, আবার দেয়াল হচ্ছে প্রতিক্রিয়া হিসেবে তোমার বস্তুর উপর একটা বল প্রয়োগ করবে। তোমরা একটা জিনিস ভাবো তো, যে আসলে দেয়ালের উপর প্রযুক্ত বল নিয়ে আমরা কাজ করতেছি না বস্তুর উপর প্রয়োগকৃত বল নিয়ে কাজ করতেছি। আমরা মূলত বস্তুর উপর প্রয়োগকৃত বলগুলো নিয়ে কাজ করতেছি। তাহলে আবার বলি, সেটা হচ্ছে 5 নিউটন বল তুমি বস্তুর উপর প্রয়োগ করেছো, বস্তু হচ্ছে তোমাকে আবার 5 নিউটন বল প্রয়োগ করবে, ঠিক আছে, ওটা বাদ, এটা হচ্ছে তোমার এক্সটার্নাল, এটা বাদ। এরপর এই বস্তুটা হচ্ছে দেয়ালে তোমার 5 নিউটন বল প্রয়োগ করবে, আবার এই দেয়াল হচ্ছে বস্তুর উপর একটা 5 নিউটন বল প্রয়োগ করবে। তো আমার ওই প্রতিক্রিয়াটা লাগবে, অর্থাৎ দেয়াল যে বস্তুর উপর বলটা দিছে, দেখো এই দেয়াল বস্তুর উপর বল দিছে সেটা হচ্ছে এই দিক বরাবর, তো আমি এখান থেকে নিতে পারি কারণ ভেক্টর শিফটিং করা যায়। তো এইখানে হচ্ছে আমার 5 নিউটন, যেটা হচ্ছে তোমরা প্রতিক্রিয়া হিসেবে জানো 5 নিউটন, এটা কে দিছে দেয়াল কর্তৃক বস্তুর উপর, সেটা কোথা থেকে আসলো, এই যে 5 নিউটন আমরা এক্সটার্নালি প্রয়োগ করছি, এটার ইফেক্টে আমরা এই প্রতিক্রিয়াটা পাবো দেয়াল থেকে। কিন্তু আমাদের এই বলটা নিয়ে কাজ করা লাগবে, কারণ আমাদের বস্তুর উপর দেয়ালের যে বলটা লাগবে এটা লাগবে, ঠিক আছে। এরপর দেখো অভিকর্ষজ বল তোমার নিচের দিকে এমজি, দেখো তো এম হচ্ছে তোমার 0.5, আর জি তোমাদের কত, জি যেহেতু দেওয়া নাই, তাহলে জি তোমরা কি করবা বলো তো, জি 10 ধরে নিবা, ঠিক আছে, 10 ধরে দেখি কি হয়, কারণ আমাদের নর্মালি যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে তোমার দেওয়া হয় না ডিউতে। তো এরপর কি হবে দেখো তো, যদি আমি বলি যে বস্তুটা এই দিক বরাবর তোমার নামতেছে, মানে শেষরে নামতেছে,
তাহলে মিউকে অ্যাক্টিভ। এবং নামার এখানে কারণ কি, যখন বস্তুটা এদিক বরাবর গতিপ্রাপ্ত হবে তখন এর যে গতির বিপরীতে একটা তোমার ঘর্ষণ বল অ্যাক্টিভ হবে, গতির বিপরীতে তোমার ঘর্ষণ বল কাজ করবে। কি বল, যেহেতু বস্তুটা স্থির নাই, একটা গতিশীল অবস্থায় আছে, তাহলে এটা অবশ্যই তোমার এফ কে হবে। এফ কে হচ্ছে তোমার মিউকে ইন্টু আর, ঠিক আছে, মিউকে ইন্টু আর। তাহলে আমি যদি বলি বস্তুটা নিচের দিকে নামতেছে এফ পরিমাণ, এফ নেট পরিমাণ বলে, তাহলে আমরা এফ নেট কি বলতে পারি দেখো তো, এফ নেট হচ্ছে নিচের দিকে কাজ করতেছে তোমার এম জি মাইনাস উপর দিকে কাজ করতেছে তোমার এফ কে। তো এটা আমরা যদি একটু ভেঙে লিখি, এম জি হচ্ছে তোমার 0.5 ইন্টু 10 মাইনাস এফ কে কত দেখো, এফ কে হচ্ছে মিউকে ইন্টু আর, মিউকের ভ্যালু দেওয়া আছে তোমার 0.8, আর এর ভ্যালু কত দেওয়া আছে, আর এর ভ্যালু হচ্ছে তোমার 5 নিউটন। এই যে এইটা হচ্ছে আর, এফ এটা হচ্ছে তোমার এম নেট, ঠিক আছে, এটা হচ্ছে তোমার এম নেট। তাহলে আমাদের এই নেটটা বের করতে বলছে, এই নেটটা আমরা যদি বের করি তাহলে দেখো এখান থেকে তুমি যেটা পাবা 5 মাইনাস 4 বাই এ নেট, এম নিচে আসতেছে এম হচ্ছে 0.5, 0.5, তাহলে আলটিমেটলি তোমার আসতেছে মূলত কত আসতেছে বলো তো 2, ঠিক আছে, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা 2 মিটার পার সেকেন্ড স্কয়ার এটা আসতেছে যদি তোমরা জিটা 10 ধরো। কিন্তু এখানে আর একটা কনফিউশনের বিষয় আছে, যে জি যেহেতু আমার এখানে বলে দেওয়া নাই, কিন্তু 9.8 দিয়ে যদি আমরা করি, কারণ খুব কাছাকাছি দুইটা ডাটা আছে, মানে এই দুইটা ডাটা আমার ক্যান্সেল। হঠাৎ করে আমি যখন এই ম্যাটটা দিয়ে করব তখন আমার এইটা তোমার বিবেক জাগ্রত হবে যে আসলে 22 আছে বা 1.8 আছে। আচ্ছা দেখি আমি যদি 9.8 দিয়ে করি, তো আমি জাস্ট এই নেটটা বের করবো। আর একটা এটা হচ্ছে তোমার দেখো 0.5 গুণন 0.5 গুণন 9.8, 9.8 মাইনাস 0.8 গুণন 5 বাই এটা হচ্ছে তোমার 0.5। তো এইটা যখন তোমরা ক্যালকুলেট করবা তখন তোমার 1.8 মিটার পার সেকেন্ড স্কয়ার আসবে। তাহলে যেহেতু 9.8টা বেশি গ্রহণযোগ্য, তাহলে অ্যান্সার হবে আমার এ। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, কৌণিক ভরবেগের একক কোনটা? আচ্ছা কৌণিক ভরবেগ বলো তো কি ভাইয়া? কৌণিক ভরবেগ হচ্ছে তোমরা এমভিআর, সেটা 10 থেকে পড়ে আসো। আর কৌণিক ভরবেগ হচ্ছে মূলত আই ওমেগা। তো আই হচ্ছে কি দেখো তো এম আর স্কয়ার ইন্টু ওমেগা। আবার ওমেগাকে কি লেখা যায় বলো তো? ওমেগা হচ্ছে তোমার 2 পাই বাই টি, 2 পাই বাই টি। এটা যদি তোমার ইউনিট যেমন না ধরো, তাহলে এটার ইউনিটটা হচ্ছে তোমার এস ইনভার্স, সেকেন্ড ইনভার্স, নিচে যে টিটা আছে পর্যায়কাল এটা। আর এম এর এটা হচ্ছে তোমার কেজি, আর হচ্ছে তোমার মিটার, তারপর স্কয়ার ইন্টু ওমেগার ইউনিট হচ্ছে তোমার এস ইনভার্স। তাহলে আলটিমেটলি তুমি কি আসতেছে দেখো তো, কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড ইনভার্স, কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড ইনভার্স। আচ্ছা পার সেকেন্ড, কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। বৃত্তাকার পথে, বৃত্তাকার পথে 72 কিলোমিটার পার আওয়ার বেগে সমুদ্রতীরে চলমান কোনো গাড়ির কেন্দ্রমুখী ত্বরণ এত হলে বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত? আচ্ছা কেন্দ্রমুখী ত্বরণ হচ্ছে কি, এসি ইজিক্যাল হচ্ছে ভি স্কয়ার, ভি স্কয়ার বাই আর না? তো এখান থেকে আমাদের আর বের করতে বলছে, তো আর হচ্ছে তোমার ভি টু কেন লিখলাম, ভি স্কয়ার বাই আর, এটা হচ্ছে তোমার ভি, আর হচ্ছে ভি স্কয়ার বাই এসি। এখন আমাদের আলটিমেট যেটা বের করতে হবে সেটা হচ্ছে এইগুলো ডাটা দেখো, ভি দেওয়া আছে, তোমার ত্বরণও দেওয়া আছে, এসি দেওয়া আছে, কেন্দ্রমুখী ত্বরণটা, ডাটা ইজিলি বের হয়ে আসবে। কিন্তু আমাদের কাহিনী হচ্ছে এখানে 72 কিলোমিটার। দেখো তোমরা এই জিনিসটা কিন্তু এতবার দেখছো, এতবার দেখছো, এটা তোমাদের কিন্তু মুখস্থর মতো হয়ে যায়। এটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। এটা একটু মনে রাখার ট্রাই করবো, কারণ এটা অনেকবার ইউজ করেছি, ঠিক আছে, অনেক জায়গায় ইউজ করে ডিউতে। তো এটা যদি আমরা বের করি, দেখো এমনিতেও বের করা যাবে, কিন্তু আমি টাইমটা তোমার বাঁচানোর জন্য বললাম। তো এটা হচ্ছে 7 কিলোমিটার পার আওয়ার, 72 ইন্টু কিলোমিটার থেকে যদি তুমি যাও, এটা হচ্ছে তোমার 10⁻³ মিটার পার সেকেন্ডে যদি কনভার্ট করো, ঘন্টাকে সেকেন্ডে গেলে 3600 সেকেন্ড, অর্থাৎ 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড, ঠিক আছে। তো দেখো এইখানে তোমার কি থাকতেছে, এই দুইটা শূন্য, এই এখানকার দুইটা শূন্যকে যদি খেয়ে ফেলে, তাহলে এখানে তোমার জাস্ট একটা 10 থাকতেছে, ওই 10টা এখানে তোমার এটা, তাহলে 36 ইন্টু 2 হচ্ছে 72, তাহলে অর্থাৎ 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তো এখানে তোমার যেটা আসতেছে 20 স্কয়ার বাই এসি হচ্ছে কত 1, তাহলে এখান থেকে তোমার যেটা আসতেছে 400 কি বলতো মিটার, ঠিক আছে, ব্যাসার্ধ ছিল তোমার 400 মিটার। আচ্ছা নেক্সট ম্যাথ দেখো,
সাম্যাবস্থায় থাকে একটা বস্তু m1 m2, এই যে v1/v2 বের করতে বলছে, এটা অলরেডি আমরা করেছি। এটা হচ্ছে তোমার v1/v2 হচ্ছে m2/m1। নেক্সট ম্যাথ দেখো, 30 কেজি ভরের একটা স্থির বস্তুর বেগ 2 মিনিটে বৃদ্ধি করে এত কিলোমিটারে উন্নীত করার জন্য বস্তুটির উপর কত বল প্রয়োগ করতে হবে? তো তোমরা জানো বল হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। তো নর্মালি এটা হচ্ছে তোমার যদি t → 0 না হয়, ডেল পি বাই ডিটি, অর্থাৎ ভরবেগের পরিবর্তনকে তোমরা ডেল টি দ্বারা ভাগ দাও। ভরবেগের পরিবর্তনটা কি বলতো ভাইয়া? এম ইন্টু একটা বস্তুর জন্য এম ইন্টু ভি এফ মাইনাস ভি আই, অর্থাৎ ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল বাই ডেল টি। তো এখন বলে কি বলছে, এম কত দেওয়া আছে? এম হচ্ছে 30 কেজি দেওয়া আছে, ইন্টু ভি ফাইনাল কত দেওয়া আছে বলো তো? 36 কিলোমিটার পার আওয়ারে উন্নীত করা হয়েছে। ঠিক আছে, যেহেতু আমাদের এটা নিউটনে নিচে, তাহলে এটা অবশ্যই তোমার আসলে করতে হবে, কনভার্ট করতে হবে। 36কে আমরা যদি কনভার্ট করি, তো এখানে লিখতেছি 36 কিলোমিটার পার আওয়ার। দেখো স্থির ছিল, একটি বস্তু স্থির ছিল, অর্থাৎ শুরুতে স্থির ছিল, পরবর্তীতে 36 কিলোমিটার পার হয়েছে। তাহলে এটা হচ্ছে তোমার ভি ফাইনাল, আর এটা হচ্ছে আমার স্থির ছিল ভি ইনিশিয়াল অবস্থায়। তাহলে ভি ফাইনাল দেখো 36 কিলোমিটার। আচ্ছা, আমি যদি এটা একটু মিটারে কনভার্ট করি, দেখো 36 কিলোমিটার পার আওয়ার। তো এখান থেকে হচ্ছে তোমার 36 ইন্টু কিলোমিটারে যদি যাও, মিটারে যদি যাও 10⁻³ মিটার পার সেকেন্ডে যদি যাও, আর এখানে ঘন্টা হচ্ছে তোমার 3600 সেকেন্ড। তাহলে এখানে দেখো তো 36 দিয়ে 3টে শূন্য, উপরে যদি আমি এটা গুণ করে দিই, 36 দিয়ে 3টে শূন্য, 36 দিয়ে 1 2 3টে শূন্য। তো এটা যখন কাটা যাবে তখন তোমার জাস্ট এখানে 10 পড়ে থাকবে, অর্থাৎ 10 মিটার পার সেকেন্ড। তোমরা দেখো একটা ফ্লো আছে কিন্তু এই জিনিসটা। পূর্বে আমরা একটা জিনিস দেখলাম না, একটা কি দেখলাম বলো তো? এই যে 72 ছিল, 72 যদি তোমার 20 হয়, তো 36 কিলোমিটার পার আওয়ার কিন্তু তোমার 10 মিটার পার সেকেন্ড হবে। তো এইরকম কিছু আছে, 120 আছে তারপর, ঠিক আছে, 120 আছে। ওই জিনিসগুলো একটু তোমরা মনে রাখবা, মানে যদি সম্ভব হয়। কিন্তু এইভাবে ক্যালকুলেট করলে কিন্তু এমনিতেই বের হয়ে আসবে, সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে তোমার 10 মিটার পার সেকেন্ড, 10 মাইনাস এইখানে তোমার হচ্ছে 0, আর নিচে হচ্ছে ডেল টি। দেখো তো কত মিনিট? 2 মিনিট, অর্থাৎ 2 গুণন 60 সেকেন্ড। এটা তোমার কি হবে? নিউটনে আসবে তাহলে আলটিমেটলি। তো এখানে হচ্ছে এটা হচ্ছে তোমার 300, আর নিচে হচ্ছে 120, 300/120। এই যে এটা যদি ক্যান্সেল করে দাও, এখানে হচ্ছে তোমার 3 দ্বারা ভাগ দিলে এখানে তোমার 4, এখানে তোমার 5, 4/5। তো দেখো 4/5 করলে কিন্তু তোমার আসতেছে কত? 1, 4 ইন্টু 1 তোমার 1 মাইনাস যায়। তারপর তুমি যদি করো, একটা যদি দশমিক নাও, এখানে তোমার 10 আসতেছে, তো 4×100 এইরকম কিছু আসতেছে, ঠিক আছে। আচ্ছা, কোথাও আমরা সম্ভবত ভুল করছি, এটা একটু দেখতে হবে। 300, 120, এটা একটু একটু আমাদের টাইপিং মনে হয় একটু ক্যালকুলেশন ভুল হয়েছে। দেখি কি কোথায় ভুল হইলো। 300/120, আচ্ছা ঠিকই তো আছে, 300/120। আমরা এখানে কি করলাম? 2.5 হবে, কিন্তু এখানে তো ঝামেলা করছি। তাইলে 300 আর নিচে হচ্ছে 120, ঠিক আছে, 300 120। তো এটা করলে কত আসে? ও, এই জায়গায় ঝামেলা করছিলাম। তো আমরা যদি 3 দ্বারা ভাগ দিই, এখানে তোমার 3 আর 4, এখানে কত আসতেছে? 10। তো 4 থেকে 10কে ভাগ দিলে এটা তোমার 2.5 আসতেছে, 2.5 নিউটন, ঠিক আছে, 2.5 নিউটন। আচ্ছা, নেক্সট ম্যাথটা দেখো, একটা কৃত্রিম উপগ্রহ 7000 কিলোমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। উপগ্রহটির পর্যায়কাল 2 ঘন্টা হলে কেন্দ্রমুখী ত্বরণ কত? এসি ইজ ইকুয়াল কি? এসি হচ্ছে ভি দেওয়া নাই, কিন্তু আমাদের ওমেগা বের করা যাবে, কারণ তোমরা জানো বৃত্তাকার পথে ওমেগা বের করা ইজি। তাহলে এসি হচ্ছে তোমার ওমেগা স্কয়ার আর, ঠিক আছে। আর ওমেগা হচ্ছে কি? ওমেগা হচ্ছে তোমার 2π/t, 2π/t। দেখো 2π/t হচ্ছে কত? দেখো তো, উপগ্রহ বৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করছে, উপগ্রহটির পর্যায়কাল 2 ঘন্টা। তাহলে 2 ঘন্টা হচ্ছে তোমার 2 ইন্টু 1 ঘন্টা হচ্ছে তোমার 3600 সেকেন্ড এত, ঠিক আছে। তাহলে তুমি ওমেগা যেটা পাই আসতেছে, এখান থেকে 2 ক্যান্সেল করে দিলে π/3600, ঠিক আছে। এত সেকেন্ড ইনভার্স যদি আমি ইউনিট সহ লিখি, তো এই জিনিসটা হচ্ছে আমি এখানে বসাবো, সেটা হচ্ছে π/3600 স্কয়ার। এটাতে তোমাদের যেটা প্রবলেম হবে ক্যালকুলেশন প্রবলেমটা, ইন্টু আর কত দেখো তো? 7000 না? তাহলে 7 × 10⁻³
10⁻³ কিলোমিটার ছিল, তাহলে এটা মিটারে কনভার্ট করলে 10⁻6 মিটার আসবে। তখন এই জিনিসটা একটু দেখো, সেটা হচ্ছে পাইকে তোমরা কি লেখো 3.1416 লেখো, ঠিক আছে, আর নিচে লেখো তোমার 3600 স্কোয়ার ইন্টু 7 ইন্টু 10⁻6। তো এটা কিভাবে তোমরা ঢাকা ইউনিভার্সিটির জন্য কিভাবে ক্যালকুলেশন করবা? তো এগুলো হচ্ছে অ্যাজিমশনগুলো তোমার অনেক কাজে দেয়, কারণ দেখো অপশন কিন্তু ভালো ডিফারেন্স আছে প্রথম দুইটা ছাড়া। তো মোটামুটি তোমার অলমোস্ট 2 আর 1 কেউ কিন্তু কাছাকাছি বলা যায় না, এটা হচ্ছে তোমার অলমোস্ট মানে এটা হচ্ছে ডাবল, ঠিক আছে। তো এটা হচ্ছে আরো ইজিলি আমরা আইডেন্টিফাই করতে পারবো। তো এই জিনিসটাকে উপরের এই পাইয়ের ভ্যালুটাকে অ্যাপ্রক্সিমেটলি আমরা কত ধরে নিব, এটাকে আমরা কত ধরে নিব জানো, 3 ধরে নিব, ঠিক আছে। 3 কেন ধরলাম, কারণ আমার এই যে 3600 আছে না, এইটাকে তোমরা 3 দ্বারা ইজিলি ভাগ করতে পারবা, এটা হচ্ছে তোমার, ঠিক আছে, 1200 চলে আসবে। তো ভাই এইখানে একটা জিনিস দেখো তো, আচ্ছা, তো এটা যে চলে আসলো, এখন এইটা হবে না, দেখো তো 1 বাই নিচে তোমার 12 স্কোয়ার, এই যে এই জিনিসটা হচ্ছে 12 স্কোয়ার ইন্টু 12 ইন্টু 100 ছিল না, মানে জিনিসটা হচ্ছে 12 ইন্টু 100 ছিল, তাহলে 100-র উপর স্কোয়ার হয়ে যাবে, অর্থাৎ 10⁻4 আসবে, এইরকম আসবে, ইন্টু 7 ইন্টু 10⁻6। তো এখান থেকে হচ্ছে এইটা যদি ক্যান্সেল করে দিই, এখানে তোমার আসতেছে জাস্ট 10 স্কোয়ার থাকতেছে। এরপর দেখো এই 12 স্কোয়ারটাকে তোমরা লিখতে পারো 144, আর এটা হচ্ছে তোমার 700, 12 স্কোয়ার হচ্ছে তোমার 700/144। তো এই জিনিসটা দেখো তো ভাইয়া, অলমোস্ট তোমাদের 5 পয়েন্ট সামথিং টাইপ কিছু আসবে না, কারণ দেখো তোমরা যদি 6 দ্বারা গুণ করো, 600 তো অলরেডি হয়ে যায়, 6 ইন্টু 44 আবার অনেক হিউজ হয়ে যাচ্ছে, তাহলে এখানে তুমি 5 দ্বারা গুণ করলে 144কে 5 দ্বারা গুণ করলে 500 পাবা, আবার 5 ইন্টু 44, তাহলে অর্থাৎ এখানে তোমার যেটা আসবে 5 পয়েন্ট সামথিং এইরকম কিছু আসবে, মানে এটা হচ্ছে আমার ধরো অ্যাজিউমশন, 5 পয়েন্ট ধরো এখানে কিছু আছে সামথিং, তাহলে অর্থাৎ আমার অ্যান্সারটা হবে এটাই, ঠিক আছে। ধন্যবাদ। আচ্ছা নেক্সট ম্যাথটা দেখো, এটা হচ্ছে আমাদের লাস্ট টু ম্যাথ। কি বলছে, 10,000 কেজি জ্বালানি সহ একটা রকেটের ভর এত, জ্বালানির যদি 200 কেজি হারে পুড়ে রকেটের সাপেক্ষে বেগ নির্ণয় কত। আচ্ছা ভি আর, তোমরা জানো রকেটের উপর ধাক্কা, রকেটের উপর ধাক্কা বা থ্রাস্ট যেটা বলে, রকেটের উপর ধাক্কাটা এফ আর, এটা হচ্ছে তোমার, জাস্ট আমরা ভ্যালুটা নিয়ে কাজ করবো, প্লাস মাইনাস না নিয়ে ভ্যালুটা নিয়ে যদি কাজ করি, ভি আর dm/dt, এটা কিন্তু আমি ভ্যালু নিয়ে কাজ করতে যে কনফিউশন হওয়ার কোনো কারণ নেই। তাহলে ভি আর হচ্ছে তোমার জ্বালানি কত হারে বের হইতেছে, ঠিক আছে, জ্বালানি কি হারে বের হইতেছে, এই যে এইটা হচ্ছে তোমার ভি আর। ভি আর কত দেওয়া আছে দেখো তো, 2 ইন্টু 10⁻³ ইন্টু dm/dt হচ্ছে জ্বালানি পোড়ার হার, অর্থাৎ কত হারে জ্বালানিটা তোমার ক্ষয় হইতেছে, এই যে 200 কেজি পার সেকেন্ড, এইটা হচ্ছে তোমার dm/dt। আর এই যে ডাটাগুলো, এই ডাটাগুলো যে দেওয়া আছে, এখানকার ডাটাটা হচ্ছে তোমার, এটা হচ্ছে এক্সট্রা ডাটা, এটা তোমার লাগবে না এখানে। তাহলে তুমি ভি আর dm/dt হচ্ছে তোমার 200, 2 ইন্টু 10 স্কোয়ার দিলাম আমি, ঠিক আছে, দিতে আমার ভালো লাগতেছে। এটা হচ্ছে দেখো 2 টু 4, 4 ইন্টু 10⁵, এত নিউটন, এত নিউটন, 2 ইন্টু 10⁻, আচ্ছা 4 ইন্টু 10⁵, 4 ইন্টু 10⁵ নিউটন। আচ্ছা চলো আমরা নেক্সট ম্যাথটা দেখি। ঘড়ির মিনিটের কাঁটার কৌণিক বেগের মান কত, ঘড়ির মিনিটের কাঁটার কৌণিক বেগের মান কত, ঠিক আছে। একটা ঘড়ি তোমার যদি এটা ধরো মিনিটের কাঁটা হয়, তাহলে বলো তো, তোমরা অনেকে কিন্তু মিনিটের কাঁটার পর্যায়কাল কিন্তু 1 মিনিট বলে ফেলো, কিন্তু একটা জিনিস চিন্তা করো, এটা হচ্ছে আমার ধরো মিনিটের কাঁটা, ঠিক আছে, এইটা হচ্ছে আমার মিনিটের কাঁটা। তো এই মিনিটের কাঁটাটা সম্পূর্ণ এই বৃত্তাকার পথটা ঘুরে এসে তোমার এইখানে যখন আসবে, তখন আসলে 60 মিনিট অতিক্রম করবে, অর্থাৎ মিনিটের কাঁটার তোমার পর্যায়কাল হচ্ছে 60 মিনিট। এখন তাহলে বেগের মান যদি বের করতে বলছে, ভি ইজ ইকুয়াল হচ্ছে তোমার ওমেগা আর ওমেগা, আচ্ছা ঘড়ির কাঁটার কৌণিক বেগের মান বের করতে বলছে না, তাহলে আমি ওমেগা বের করব, এখানে এটা লাগতেছে না। কৌণিক বেগ হচ্ছে তোমার ওমেগা ইজ ইকুয়াল হচ্ছে তোমার 2π/t। তো 2π/t কত, টি হচ্ছে তোমার 60 মিনিট, এটাকে সেকেন্ডে কনভার্ট করলে তোমার 60 দ্বারা গুণ করলে এটা হচ্ছে তোমার সেকেন্ড ইনভার্স ইউনিটে চলে আসবে। তাহলে দেখো তো ভাই এটা কত আসে, তাহলে এখানে তোমার কত আসবে, 3600 আসবে, 2 দ্বারা ভাগ দিলে 1800 আসবে, অর্থাৎ π/1800 এইরকম কিছু, 1800 সেকেন্ড ইনভার্স, π/1800 সেকেন্ড ইনভার্স। আচ্ছা ধন্যবাদ, আমি অলরেডি তোমাদের এটা দিলাম, এরপর হচ্ছে
ফিজিক্স ফার্স্ট পেপার আমি অধ্যায়গুলো সিরিয়ালি যাব। এরপর সম্ভবত কাজ ক্ষমতার শক্তি তোমার 2015 থেকে 2023 সালে আসা কোশ্চেনগুলো সলভ করব। তোমাদের যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, বন্ধু বান্ধবদের শেয়ার দিবা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।